মুম্বাইয়ের ধারাবিতে এক ১০ বছর বয়সী গরিব মেয়ে তাই করে দেখাল যা বিগত ১৫ বছর ধরে কেউ করতে পারেনি, একটি রহস্যময় সিন্দুক খোলা, যার ভেতরে লুকিয়েছিল কোটি কোটি টাকা। কিন্তু যখন মীরা সেই সিন্দুকটি স্পর্শ করল, তখন সে এমন কিছু বলল যা প্রত্যেকের হৃৎস্পন্দন থামিয়ে দিল। আমি এই তালের শব্দ আমার স্বপ্নে শুনতে পাই। ১৫ বছর ধরে কিভাবে একটি ১০ বছর বয়সী মেয়ে ১৫ বছরের পুরনো কোনো জিনিসের ব্যাপারে জানতে পারত, এবং কেন একজন ধনী ব্যবসায়ী এই মেয়েটিকে সিন্দুকের কাছে যেতে বাধা দেওয়ার জন্য এতটা ঘাবড়ে গিয়েছিল? যখন সিন্দুকটি খুলল, তখন ভেতরে টাকা ছিল না, বরং ছিল এমন একটি সত্য যা একটি পুরো পরিবারকে নাড়িয়ে দেবে। এক মৃত্যুপথযাত্রী মায়ের শেষ বার্তা, এক ভাইয়ের অন্ধকার রহস্য, এবং এক মেয়ে যে তার আসল পরিচয় সম্পর্কে অজ্ঞাত ছিল। প্রতিটি কাগজ, প্রতিটি চিঠি, প্রতিটি রহস্য একে অপরের সাথে এমনভাবে জড়িত ছিল যে কেউ কল্পনাও করতে পারেনি। কিন্তু সবথেকে বড় প্রশ্ন ছিল মীরার হাতের তালুতে থাকা সেই চিহ্নটি, ঠিক সেই চিহ্নটি যা সিন্দুকের ওপরে ছিল, তা কিভাবে সম্ভব ছিল? এবং যখন শেষ খামটি খুলল, তখন যে সত্য সামনে এলো তা মুম্বাইয়ের গুমোট দুপুরে ধারাবির একটি পুরনো অনাথাশ্রমের ভেতরে, যেখানে দেয়ালে নোনা ধরা দাগ আর আশার টুকরোগুলো একসাথে লেপ্টে ছিল, সেখানে এক অসাধারণ দৃশ্য ফুটে উঠছিল। ঘরে প্রায় ১৫ জন লোক দাঁড়িয়েছিল, ব্যবসায়ী, উকিল, স্থানীয় কর্মী এবং ২ জন সরকারি আধিকারিক। সকলের দৃষ্টি সেই বিশাল লোহার সিন্দুকটির ওপর স্থির ছিল, যা ১৫ বছর ধরে বন্ধ ছিল এবং যার ভেতরে কথিতভাবে কোটি কোটি টাকা লুকিয়েছিল, সেই টাকা যা এই ভেঙে পড়া অনাথাশ্রমটিকে বাঁচাতে পারত। তখনই এক গভীর নিস্তব্ধতা আর গম্ভীর আলোচনার মাঝে এক সরু কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। দরজার কাছে দাঁড়িয়ে থাকা মলিন সালাওয়ার কামিজ পরা এক ১০ বছর বয়সী মেয়ে বলল, আমি জানি এই তালা কেমন শব্দ করে, আমি কি চেষ্টা করতে পারি? ঘরে এমন নীরবতা নেমে এলো যেন মনে হলো কেউ সময়কে থামিয়ে দিয়েছে। সবার চোখ সেই ছোট্ট মেয়েটির ওপর থমকে গেল। মীরার ওপর এক মুহূর্তের জন্য তার নির্ভীক কণ্ঠস্বর আর নিষ্পাপ মুখ প্রতিটি মানুষকে স্তব্ধ করে দিল। এটা অসম্ভব ছিল, অদ্ভুত ছিল, তবু তার চোখে যে বিশ্বাস উপচে পড়ছিল তা কোনো শিশুর ছিল না, বরং এমন কোনো ব্যক্তির ছিল যে কিছু একটা জানে। ঘরে কানাঘুষো শুরু হয়ে গেল। এই মেয়েটি কে? এক স্থূলকায় ব্যবসায়ী বিরক্তির সাথে জিজ্ঞেস করল। একে এখানে কে আসতে দিল? অন্যজন নাক কুচকে বলল। কিন্তু সবথেকে অদ্ভুত প্রতিক্রিয়া ছিল রাজীব মালহোত্রার। সে শহরের নামী ব্যবসায়ী যে অনাথাশ্রমের জমি কিনতে এসেছিল। তার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল, কপালে ঘামের ফোঁটা জমে উঠল এবং তার শ্বাসকষ্ট হতে শুরু করল। মীরা যখন তার দিকে তাকাল, তখন রাজীব তৎক্ষণাৎ চোখ সরিয়ে নিল, যেন সেই মেয়েটির চোখে এমন কিছু ছিল যা তাকে ভয় দেখাচ্ছিল। অনাথাশ্রমের কর্মচারী সুনিতা দেবী এগিয়ে এলেন, তার কণ্ঠস্বর কাঁপছিল। মীরা বেটি, তুমি এটা কিভাবে জানো? মীরা নিজের ছোট আঙুলগুলো সিন্দুকের শীতল পৃষ্ঠের ওপর রাখল এবং একটি দীর্ঘশ্বাস নিল। আমি এই শব্দ আমার স্বপ্নে শুনতে পাই, প্রতি রাতে, ১৫ বছর ধরে। তার শব্দগুলো এক অদ্ভুত শীতলতা ছড়িয়ে দিল। কিভাবে একটি ১০ বছরের মেয়ে ১৫ বছরের পুরনো কোনো জিনিসের ব্যাপারে স্বপ্ন দেখতে পারত? এক বয়স্ক উকিল নিজের চশমা ঠিক করতে করতে বললেন, এটা রসিকতা, এই মেয়েটিকে এখান থেকে নিয়ে যাও। কিন্তু মীরা নিজের জায়গা থেকে নড়তে অস্বীকার করল। তার চোখে জল ছিল না, ভয় ছিল না, বরং এক অদ্ভুত যন্ত্রণা ছিল, যেন কোনো পুরনো স্মৃতি তাকে ভেতর থেকে ভেঙে দিচ্ছিল। রাজীব হঠাৎ এগিয়ে এলো এবং কড়া গলায় বলল, এটা বাজে কথা, এই মেয়েটিকে এখনই বাইরে বের করো। তার গলায় এক অস্বাভাবিক আতঙ্ক ছিল, যা যে কারোর পক্ষে বোঝা সম্ভব ছিল। ডক্টর আশা শর্মা, যিনি অনাথ আশ্রমে স্বেচ্ছাবক হিসেবে কাজ করতেন, মীরার কাছে এলেন এবং আলতো করে তার কাঁধে হাত রাখলেন। মা, তুমি কি সত্যি এই সিন্দুক সম্পর্কে জানো? মীরা মাথা নাড়ল, তার কণ্ঠস্বর এখন আরও মৃদু হয়ে গিয়েছিল। হ্যাঁ, আর আমি এটাও জানি যে এর ভেতরে কি আছে। সবার শ্বাস থমকে গেল। রাজীবের মুখ এখন ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছিল। মীরা তার ছোট আঙুল দিয়ে সিন্দুকের একটি বিশেষ অংশ স্পর্শ করল, যেখানে একটি ছোট চিহ্ন ছিল, একটি বৃত্ত যাকে ৩টি রেখা মাঝখান দিয়ে কেটেছে। এই চিহ্নটি আমি আগেও দেখেছি, আমার স্বপ্নে নয়। সে একটি দীর্ঘশ্বাস নিল, তার কণ্ঠস্বর কাঁপছিল, বরং আমার হাতের তালুতে। সে নিজের ডান হাতের তালু সবাইকে দেখাল। সেখানে জন্মগত চিহ্নের মতো ঠিক সেই প্রতীকটি তৈরি হয়েছিল।
ঘরে নিস্তব্ধতা এতটাই গভীর হয়ে গেল যে বাইরের রাস্তার শব্দও পরিষ্কার শোনা যাচ্ছিল। সুনিতা দেবীর চোখে জল এসে গেল। রাজীব পিছিয়ে গেল, তার হাত কাঁপছিল। ডক্টর আশা মীরার হাতের তালুটি মন দিয়ে দেখলেন। সেই চিহ্নটি সত্যিই ছিল এবং তার সিন্দুকের চিহ্নের সাথে হুবহু মিলে যাচ্ছিল। এটা কিভাবে সম্ভব? এক তরুণ সাংবাদিক নিজের ক্যামেরা বের করল। মীরার চোখে এখন জল ছিল, কিন্তু তার গলায় দৃঢ়তা ছিল। আমি জানি না এটা কিভাবে সম্ভব, কিন্তু আমি জানি এই সিন্দুকের ভেতরে এমন কিছু আছে যা শুধুমাত্র আমার সম্পর্কে, এমন কিছু যা কেউ আমার থেকে লুকিয়ে রেখেছে। রাজীব হঠাৎ দরজার দিকে পা বাড়াল, কিন্তু অবসরপ্রাপ্ত ফায়ারম্যান রমেশ কাকা তার রাস্তা আটকে দিলেন। থামুন মালহোত্রা সাহেব, আমার মনে আছে 15 বছর আগেও আপনি এখানে এসেছিলেন, সেই দিনই যখন এই সিন্দুকটি বন্ধ করা হয়েছিল। রাজীবের মুখ এখন পুরোপুরি প্রাণহীন হয়ে গিয়েছিল। মীরা সিন্দুকের দিকে ঘুরে খুব গম্ভীরভাবে বলল, যদি আমি এটি খুলে দিই তবে আপনারা সবাই সত্য জানতে পারবেন। সে এক মুহূর্ত থেমে রাজীবের দিকে তাকাল এবং বলল, আর হয়তো আমিও জানতে পারব যে আমি কে। মীরার জন্ম আর শৈশব ধারাবীর সবথেকে সরু গলিগুলোতে কেটেছিল, যেখানে সূর্যের আলো খুব কষ্টে পৌঁছাত। তার কাকিমা কমলা দেবী, যিনি নিজে কষ্টে দিন কাটাতেন, তিনি তাকে লালন পালন করেছিলেন যখন মীরা মাত্র কয়েক মাসের ছিল। কমলা দেবীর কাছে কখনো উত্তর থাকত না যখন মীরা জিজ্ঞেস করত যে তার বাবা মা কোথায়, কেমন আছে বা কেন তারা তাকে ছেড়ে চলে গেল। শুধু ভগবানের ইচ্ছা ছিল মা, কমলাদেবী সবসময় নিজের ভেজা চোখ আঁচল দিয়ে মুছতে মুছতে এটাই বলতেন। কিন্তু মীরার স্বপ্নগুলো ছিল অদ্ভুত, ভয়ঙ্কর আর রহস্যময়। সেগুলো তখন থেকেই আসত যখন থেকে তার মনে পড়ে। প্রতি রাতে সে একটি অন্ধকার ঘরে দাঁড়িয়ে থাকত, যেখানে একটি বিশাল লোহার দরজা তার সামনে থাকত। সেই দরজা থেকে আওয়াজ আসত, ধাতু ঘষার শব্দ, গিয়ারের আওয়াজ আর এক বিশেষ ধরনের ক্লিক, যা তার কানে প্রতিধ্বনিত হতো। কখনো কখনো স্বপ্নে সে এক মহিলার কণ্ঠশ্বাস শুনতে পেত, মৃদু ভাঙা গলায় ক্ষমা চাইছে। যখনই সে সকালে উঠত, তার গালে অশ্রু শুকিয়ে থাকত, কিন্তু তার মনে পড়ত না যে সে কেন কেঁদেছিল। অনাথাশ্রমে ঘটা সেই ঘটনার পর ডক্টর আশা শর্মা মীরাকে নিয়ে খুব চিন্তিত হয়ে পড়েছিলেন। পরের দিন সকালে যখন আশা অনাথাশ্রমে পৌঁছালেন, তখন তিনি মীরাকে একান্তে ডাকলেন। তারা দুজনেই অনাথাশ্রমের পেছনের উঠোনে বসলেন, যেখানে কিছু শিশু খেলা করছিল। আশা ধীরে ধীরে মীরার হাত ধরলেন এবং বললেন, মা, তোমার কি ভয় লাগে না এত বড় বড় লোকেদের সামনে এমন কথা বলতে? মীরা মাথা নাড়ল, না, কারণ আমি যা বলেছি তা সত্যি ছিল। আমি সেই শব্দ জানি ডক্টর আন্টি, যেমন কোনো পুরনো স্মৃতি যা মুছে ফেলা যায় না। তার গলায় এক অদ্ভুত পরিপক্কতা ছিল, যা তার বয়সের সাথে একদম মিলছিল না। আশা লক্ষ্য করলেন যে মীরা বারবার নিজের ডান হাতের তালু দেখছিল, যেখানে সেই চিহ্নটি ছিল। তোমার এই চিহ্নটি কবে থেকে আছে? আশা জিজ্ঞেস করলেন। সবসময় থেকে, মীরা উত্তর দিল। কাকিমা বলেন যে যখন আমি ওনার কাছে এসেছিলাম তখনও এটা ছিল, কিন্তু কাল পর্যন্ত আমি জানতাম না যে এটা এতটা বিশেষ। সে একটি দীর্ঘশ্বাস নিল। ডক্টর আন্টি, আপনার কি মনে হয় যে সিন্ধুকের ভেতরে আমার সম্পর্কে সত্যিই কিছু আছে? আশা কিছু উত্তর দিতেন তার আগেই তিনি দেখলেন যে দূরে দাঁড়িয়ে থাকা রাজীব মালহোত্রা তাদের দিকে তাকিয়ে আছে। তার মুখে এক অদ্ভুত ভাব ছিল, যেন ভয় আর রাগের মিশ্রণ। রাজীবের পাশে তার উকিল দাঁড়িয়েছিল এবং দুজনে কিছু ফিসফিস করছিল। আশার বুক ধরফর করতে লাগল। তিনি মীরাকে নিয়ে ভেতরে চলে গেলেন, কিন্তু তার মন অশান্ত ছিল। রাজীবের প্রতিক্রিয়া স্বাভাবিক ছিল না। একজন সফল ব্যবসায়ী কেন এতটা ঘাবড়ে যাচ্ছিল একটি ছোট বাচ্চার কথায়? অনাথাশ্রমের প্রধান কার্যালয়ে সুনিতা দেবী আর অন্য কিছু কর্মচারী পুরনো রেজিস্টার বের করছিলেন। আমাদের 15 বছর আগের সমস্ত রেকর্ডস চাই, একজন সামাজিক কর্মী বললেন। যেমনই তারা পুরনো কাগজপত্র খুঁজতে লাগলেন, মীরার এক অদ্ভুত অস্বস্তি অনুভূত হল। সে জানলার কাছে গিয়ে দাঁড়িয়ে বাইরে তাকাতে লাগল। তখনই সে রাজীবকে দেখল। তিনি তার উকিলের সাথে খুব দ্রুত কথা বলছিলেন এবং বারবার অনাথাশ্রমের বাড়ির দিকে ইশারা করছিলেন। ডক্টর আন্টি, মীরা ধীরে ধীরে বলল, ওই লোকটা মালহোত্রা সাহেব, আমার মনে হয় উনি কিছু লুকাচ্ছেন। আশা মীরার দিকে তাকালেন এবং তার চোখে সেই একই পরিপক্কতা আবার দেখতে পেলেন। এই মেয়েটি সাধারণ ছিল না, তার মধ্যে এমন কিছু ছিল যা তাকে বাকিদের থেকে আলাদা করে দিচ্ছিল। তখনই রমেশ কাকা, সেই অবসরপ্রাপ্ত ফায়ারম্যান, ঘরে ঢুকলেন। তার হাতে একটি পুরনো রেজিস্টার ছিল। আমি এটা পেলাম, তিনি বললেন।
15 বছর আগের দাখিল খারিজের রেকর্ডস। আর দেখুন, এখানে কিছু পাতা ছেঁড়া আছে। সবাই রেজিস্টারটিকে ঘিরে ধরল। সত্যি, কিছু পৃষ্ঠা খুব সাবধানে সরিয়ে দেওয়া হয়েছিল, এতটাই নিখুঁতভাবে যে কেউ মন দিয়ে না দেখলে বুঝতেও পারবে না। এটা ইচ্ছে করেই করা হয়েছে, আশা বললেন। তার গলায় রাগ আর বিস্ময় দুইই ছিল। মীরা রেজিস্টারের দিকে হাত বাড়াল, এবং যেমনই তার আঙুলগুলো পুরনো হলুদ কাগজ স্পর্শ করল, তার শরীরে এক অদ্ভুত শিহরণ বয়ে গেল। এখানে এখানে আমার ব্যাপারে কিছু লেখা ছিল, সে বিড়বিড় করল। তুমি কিভাবে জানলে? সুনিতা দেবী অবাক হয়ে জিজ্ঞেস করলেন। মীরার কাছে কোনো উত্তর ছিল না। সে শুধু জানত, ঠিক সেভাবেই যেভাবে সে সিন্দুকের শব্দ জানত। তখনই হঠাৎ বাইরে থেকে গোলমাল শোনা গেল। কিছু লোক চিৎকার করছিল। সবাই বাইরে ছুটে গেল এবং দেখল যে অনাথ আশ্রমের পুরনো দেয়ালের পেছনে, যা মেরামতের জন্য ভাঙা হচ্ছিল, একটি ছোট গর্ত দেখা যাচ্ছিল। আর সেই গর্তের মধ্যে কিছু একটা ছিল, একটি পুরনো ধুলোমাখা খাম। এক শ্রমিক সেই খামটি বাইরে বের করল। সেটি এতটাই পুরনো ছিল যে ছোঁয়া মাত্রই ভেঙে যেতে পারত, কিন্তু তার ওপরে যা আঁকা ছিল তা সবাইকে চমকে দিল। সেই একই চিহ্ন, সেই 3টি রেখা দিয়ে কাটা বৃত্ত, যা মীরার হাতের তালুতে ছিল। মীরার শ্বাস বন্ধ হয়ে এলো, তার পা কাঁপতে লাগল, এবং আশা তৎক্ষণাৎ তাকে সামলে নিলেন। এটা সেই একই চিহ্ন। মীরার কণ্ঠস্বর টলমল করছিল। সুনিতা দেবী কাঁপানো হাতে খামটি খুললেন। ভেতরে কিছু পুরনো ছবি ছিল, ঝাপসা, বিবর্ণ হয়ে যাওয়া ছবি। একটি ছবিতে একটি ছোট মেয়ে ছিল, হয়তো 6-7 মাসের, আর তার হাতের তালুতে পরিষ্কার দেখা যাচ্ছিল সেই চিহ্নটি। আশা ছবিটিকে মীরার মুখের কাছে আনলেন। সাদৃশ্য এতটাই স্পষ্ট ছিল যে অস্বীকার করা অসম্ভব ছিল। এটা আমি, মীরা ফিসফিস করল। তার চোখে জল উপচে পড়ল। কিন্তু এই ছবি এখানে দেয়ালের ভেতর কিভাবে? তখনই আরও একটি জিনিস খাম থেকে নিচে পড়ল, একটি ছোট কাগজের টুকরো। তাতে শুধু একটি লাইন লেখা ছিল, খুব ঘাবড়ে যাওয়া হাতের লেখায়, একে রাজীব মালহোত্রা থেকে দূরে রাখো। সকলের দৃষ্টি একসাথে বাইরের দিকে ঘুরে গেল, যেখানে রাজীব তার দামি গাড়িতে বসতে যাচ্ছিলেন। যেমনই রাজীব পেছনে ঘুরে দেখলেন এবং সবাইকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখলেন, তার মুখ পুরোপুরি সাদা হয়ে গেল। রাজীব মালহোত্রার গাড়ি দ্রুত অনাথাশ্রম থেকে দূরে চলে যাচ্ছিল, কিন্তু ভিড় তাকে থামানোর চেষ্টা করল। থামুন, থামুন মালহোত্রা সাহেব! অনেক কণ্ঠস্বর একসাথে ভেসে এলো, কিন্তু রাজীব পেছনে ফিরেও তাকালেন না। তার গাড়ি ধুলোর মেঘ ঘুরিয়ে অদৃশ্য হয়ে গেল। অনাথাশ্রমে ডক্টর আশা সেই খামটি নিজের হাতে ধরে রেখেছিলেন, যেন সেটি কোনো ধনসম্পদ। মীরা তার পাশে দাঁড়িয়েছিল। তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং চোখগুলো প্রশ্নে ভরা ছিল। সুনিতা দেবী সাবধানে খামের ভেতর দেখলেন এবং আরও কিছু কাগজপত্র বের করলেন। এই নথিগুলো অনেক পুরনো ছিল, তাতে হলদে ভাব আর স্যাঁতসেঁতে দাগ ছিল। প্রথম কাগজটি একটি অসম্পূর্ণ দত্তক নেওয়ার ফর্ম ছিল, যাতে বাচ্চার নাম ফাঁকা রাখা হয়েছিল, কিন্তু জন্ম তারিখ লেখা ছিল 15 মে 2010। মীরার শ্বাস থমকে গেল। এটা আমার জন্ম তারিখ, সে কাপা গলায় বলল। কাকিমা কমলা দেবী, যিনি এতক্ষণ ভিড়ের পেছনে দাঁড়িয়েছিলেন, তিনি এগিয়ে এলেন। তার চোখে জল ছিল। হ্যাঁ মা, তোমাকে আমি এই তারিখের ঠিক 3 মাস পর পেয়েছিলাম। তুমি খুব ছোট ছিলে, মাত্র কয়েক মাসের। দ্বিতীয় কাগজটি একটি চিকিৎসা রিপোর্ট ছিল, যাতে একটি নবজাতক কন্যার শারীরিক বৈশিষ্ট্যের বিবরণ ছিল, এবং তাতে পরিষ্কার লেখা ছিল, ডান হাতের তালুতে জন্মগত চিহ্ন, 3টি রেখা দ্বারা কাটা একটি বৃত্ত। প্রতিটি শব্দ মীরার হৃদয়ে বিঁধছিল। এই কাগজপত্রগুলো তার সম্পর্কে ছিল, তার পরিচয়ের সম্পর্কে, সেই অতীতের সম্পর্কে যা সে কখনো জানত না। তৃতীয় কাগজটি সবথেকে চমকপ্রদ ছিল। এটি একটি আধিকারিক চিঠি ছিল, যা অনাথাশ্রমের তৎকালীন অধিকর্তাকে সম্বোধন করা হয়েছিল। চিঠিতে লেখা ছিল, সংশ্লিষ্ট শিশুটির দত্তক নেওয়ার প্রক্রিয়া অবিলম্বে বন্ধ করে দেওয়া হোক। এই সিদ্ধান্ত গোপনীয় কারণে নেওয়া হয়েছে এবং এই বিষয়ে কোনো প্রকার প্রশ্ন তোলা উচিত নয়। সমস্ত সংশ্লিষ্ট নথি সুরক্ষিত স্থানে রাখা হোক। চিঠির নিচে একটি স্বাক্ষর ছিল, এবং যদিও সেটি বিবর্ণ হয়ে গিয়েছিল, কিন্তু নাম পড়া যাচ্ছিল, রাজীব মালহোত্রা। ঘরে নিস্তব্ধতা নেমে এলো। রমেশ কাকা নিজের চশমা খুললেন এবং চোখ মুছলেন, যেন নিজের দেখা জিনিসের ওপর বিশ্বাস করতে পারছিলেন না। আশার হাত কাঁপছিল। এটা কিভাবে হতে পারে? তিনি বিড়বিড় করলেন। রাজীব মালহোত্রা 15 বছর আগে মীরার দত্তক নেওয়ার প্রক্রিয়া বন্ধ করার পেছনে জড়িত ছিলেন। মীরার মুখ কান্নায় ভিজে গিয়েছিল। সে কিছুই বুঝতে পারছিল না। কেন কেউ তাকে কোনো পরিবারে যেতে বাধা দিল? কেন তার পুরো জীবন ধারাবির গলিগুলোতে দারিদ্র্যের মধ্যে একাকিত্বে কাটল? আর সবথেকে বড় প্রশ্ন, রাজীব মালহোত্রার এতে কী ভূমিকা ছিল?
তখনই আরও একটি কাগজ পাওয়া গেল, যা খামের সবথেকে গভীরে লুকানো ছিল। এটি একটি হাতে লেখা নোট ছিল, খুব ঘাবড়ে যাওয়া হাতের লেখায়। আমাকে ক্ষমা করে দিও, আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওরা খুব শক্তিশালী। তোমার মা সবসময় তোমাকে ভালোবাসবে। কোনো স্বাক্ষর ছিল না, কোনো নাম ছিল না, কিন্তু তোমার মা শব্দ দুটি মীরার হৃদয়ে তীরের মতো বিঁধল। সুনিতা দেবী কাঁদতে কাঁদতে বললেন, আমার মনে পড়ে 15 বছর আগে এক মহিলা এখানে এসেছিলেন। তিনি খুব অস্থির ছিলেন, ভয় পেয়েছিলেন। তিনি একটি শিশুকে রেখে গিয়েছিলেন এবং বলেছিলেন যে তিনি তাকে জলদি ফেরত নিতে আসবেন, কিন্তু তিনি আর কখনো এলেন না। মীরার গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল না, তার গলায় দলা পাকিয়ে এসেছিল। কি তিনি কি আমার মা ছিলেন? সুনিতা দেবী মাথা নাড়লেন। আমি জানি না মা। সেই মহিলা নিজের নাম বলেননি, শুধু বলেছিলেন যে বাচ্চাটিকে সুরক্ষিত রাখতে হবে। রমেশ কাকা এগিয়ে এসে বললেন, কিন্তু আমি রাজীব মালহোত্রাকে অবশ্যই মনে করি। তিনি সেই সময়েই এখানে এসেছিলেন, সেই সপ্তাহেই, এবং তিনি অধিকর্তার সাথে অনেকক্ষণ বন্ধ ঘরে কথা বলেছিলেন। তারপরেই সেই মহিলা আর কখনো ফেরেননি। আশার মস্তিষ্ক দ্রুত কাজ করছিল। তাহলে কি রাজীব সেই মহিলাকে মীরার থেকে দূরে সরিয়ে দিয়েছিলেন? কিন্তু কেন? এই সব কিছুতে তার কি লাভ ছিল? তখনই এক তরুণ স্বেচ্ছাবক, যে বাইরে দাঁড়িয়েছিল, ভেতরে এলো। আমি মালহোত্রা সাহেবকে ফোন করার চেষ্টা করেছি। ওনার ফোন বন্ধ, এবং ওনার অফিস থেকে জানা গেল যে উনি শহর ছেড়ে চলে যাচ্ছেন। এটি শোনামাত্রই মীরা হঠাৎ দাঁড়িয়ে পড়ল। তার চোখে এখন আর জল ছিল না, বরং এক জেদ ছিল, এক দৃঢ় সংকল্প ছিল। আমাকে ওই সিন্দুকটি খুলতে হবে, মীরা বলল। তার গলায় এখন আর কোনো ইতস্তত ভাব ছিল না। কেন মা? আশা জিজ্ঞেস করলেন। কারণ যে সত্যই আছে তা ওই সিন্দুকে লুকিয়ে আছে, মীরা উত্তর দিল। আমি জানি না কিভাবে, কিন্তু আমার বিশ্বাস আছে যতবার আমি ওই সিন্দুকের কাছে যাই, আমার মনে হয় যেন সেটি আমার সাথে কথা বলছে, যেন সেটি আমাকে ডাকছে। রমেশ কাকা আর সুনিতা দেবী একে অপরের দিকে তাকালেন। এই সব কিছু খুব অদ্ভুত ছিল, কিন্তু অস্বীকার করার উপায় ছিল না। মীরার হাতের তালুতে সেই চিহ্ন, তার স্বপ্নগুলো, সেই নথিগুলো, আর এখন রাজীবের পালিয়ে যাওয়া, সব কিছু একে অপরের সাথে জড়িত ছিল। ঠিক আছে, আশা সিদ্ধান্ত নিলেন। কাল সকালে আমরা সবাই মিলে সিন্দুকটি খোলার চেষ্টা করব, কিন্তু তার আগে আমাদের আরও প্রমাণ চাই। সেই সন্ধ্যায় যখন সবাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, মীরা একা সিন্দুকের কাছে দাঁড়িয়ে থাকল। সে ধীরে ধীরে নিজের হাত সিন্দুকের শীতল পৃষ্ঠের উপর রাখল, এবং তখনই সে সেই শব্দ আবার শুনতে পেল। সেই একই ধাতু ঘষার শব্দ, সেই একই ক্লিক যা তার স্বপ্নে আসত। কিন্তু এবার সে আরও কিছু শুনল, একটি ফিস ফিস শব্দ, খুব মৃদু, যেন কেউ তাকে বলছে, ভেতরে এসো। মীরার গায়ের লোম খাড়া হয়ে গেল। সে দ্রুত নিজের হাত সরিয়ে নিল এবং পেছনে ঘুরল। ঘরে কেউ ছিল না, কিন্তু তখনই তার নজর সিন্দুকের ওপরে ছাদের দিকে গেল। সেখানে একটি পুরনো কাঠের কড়িকাঠের ওপর সেই একই চিহ্ন আঁকা ছিল, 3টি রেখা দিয়ে কাটা বৃত্ত, এবং তার নিচে খুব ছোট অক্ষরে কিছু লেখা ছিল। মীরা একটি চেয়ার টেনে ওপরে উঠে দেখল। লেখা ছিল, যখন সত্য খুলবে তখন পৃথিবী বদলে যাবে। পরের দিন সকালে অনাথাশ্রমের প্রধান হলে মানুষের ভিড় জমে গিয়েছিল। খবর পুরো ধারাভিতে ছড়িয়ে পড়েছিল যে একটি 10 বছরের মেয়ে সেই সিন্দুকটি খুলতে চলেছে, যা 15 বছর ধরে কেউ খুলতে পারেনি। স্থানীয় দোকানদার, বাড়ির মহিলারা, শিশু, বৃদ্ধ সবাই এসে গিয়েছিল। কিছু লোক কৌতূহল থেকে, কিছু সন্দেহ থেকে, আর কিছু শুধু এই কারণ তারা কোনো অলৌকিক কিছুর আশা করছিল। মীরা হলের এক কোণে দাঁড়িয়েছিল। তার কাকিমা কমলা দেবী তার হাত ধরেছিলেন। ডক্টর আশা শর্মা তার অন্য পাশে ছিলেন। তার মুখ চিন্তা আর কৌতূহলে ভরা ছিল। রমেশ কাকা ভিড় শান্ত করার চেষ্টা করলেন। ভাই ও বোনেরা, দয়া করে শান্ত থাকুন। এটি কোনো তামাশা নয়, এটি একটি শিশুর জীবনের সাথে জড়িত বিষয়। কিন্তু ভিড়ের কানাঘুষো থামছিল না। তখনই হঠাৎ হলের দরজা সজোরে খুলল এবং রাজীব মালহোত্রা ভেতরে এলেন। তার সাথে 2 জন উকিল আর একজন পুলিশ আধিকারিকও ছিল। পুরো হল নিস্তব্ধতায় ডুবে গেল। রাজীবের মুখ ছিল অত্যন্ত দুশ্চিন্তাগ্রস্ত। তার চোখের নিচে কালি পড়ে গিয়েছিল, যেন তিনি সারা রাত ঘুমাননি। এই সব কিছু বেআইনি, রাজীব কড়া গলায় বললেন। এই সিন্দুকটি আমার সম্পত্তি, এবং আমার অনুমতি ছাড়া এটি কেউ স্পর্শ করতে পারবে না। তার গলায় রাগ ছিল, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকা ভয়ও
পরিষ্কার অনুভূত হচ্ছিল। সুনিতা দেবী এগিয়ে এলেন। মালহোত্রা সাহেব, এই সিন্দুক আপনার সম্পত্তি কিভাবে হতে পারে? এটি 15 বছর ধরে এই অনাথ আশ্রমে আছে এবং এতে যা কিছু আছে তা এই সংস্থার। রাজীবের উকিল একটি ফাইল বের করলেন। আমাদের কাছে নথি আছে যা প্রমাণ করে যে এই সিন্দুকটি আমার মক্কেল এই অনাথ আশ্রমকে দান করেছিলেন, কিন্তু এর চাবি এবং ভেতরের সামগ্রীর ওপর অধিকার শুধুমাত্র ওনারই। এটি শুনে ভিড়ের মধ্যে রাগের ঢেউ বয়ে গেল। মানুষ চিৎকার করতে লাগল, এটা প্রতারণা, ওরা মিথ্যে বলছে। রমেশ কাকা হাত তুলে সবাইকে শান্ত করলেন। যদি এটি সত্যি হয় তবে আপনি 15 বছরে কখনো এই সিন্দুক খোলার চেষ্টা কেন করেননি? আর হঠাৎ এখন যখন মীরা এটি খুলতে তৈরি, তখন আপনি এখানে কেন এলেন? রাজীবের কাছে কোনো উত্তর ছিল না। তার মুখ আরও বেশি ফ্যাকাশে হয়ে গেল। পুলিশ আধিকারিক বললেন, দেখুন, আমি এখানে শুধুমাত্র এটি নিশ্চিত করতে এসেছি যে কেউ যেন আইন না ভাঙছে। যদি এই মেয়েটি সিন্দুক খুলতে পারে তবে তাতে ক্ষতি কি? আমরা সবাই দেখব ভেতরে কি আছে এবং তারপর আইনিভাবে সিদ্ধান্ত নেওয়া হবে। রাজীব বাধ্য হয়ে পিছিয়ে গেলেন, কিন্তু তার চোখে আতঙ্ক পরিষ্কার দেখা যাচ্ছিল। মীরাকে সিন্দুকের কাছে নিয়ে যাওয়া হলো। তার ছোট ছোট পা কাঁপছিল, কিন্তু তার মুখে এক অদ্ভুত সংকল্প ছিল। সে গভীর শ্বাস নিল এবং সিন্দুকের সামনে হাঁটু গেড়ে বসল। সিন্দুকের তালাটি খুব পুরনো আমলের ছিল, একটি গোল ডায়াল যা ঘুরিয়ে সঠিক কোড লাগাতে হতো। মীরা নিজের ছোট আঙুলগুলো ডায়ালের ওপর রাখল। ধাতু শীতল ছিল এবং যেমনই সে সেটিকে স্পর্শ করল, তার মনে হলো যেন একটি হালকা বিদ্যুৎ তার আঙুল দিয়ে বয়ে গেল। সে চোখ বন্ধ করে নিল। ঘরে নিস্তব্ধতা ছিল, এতটাই গভীর যে মানুষের নিঃশ্বাসে শব্দও শোনা যাচ্ছিল। মীরা ডায়ালটিকে ধীরে ধীরে ডান দিকে ঘোরাতে শুরু করল। 1, 2, 3 সে গুনছিল, কিন্তু তার গণনা কোনো গণিতের ওপর ভিত্তি করেছিল না। এটি অন্য কিছু ছিল, একটি ভেতরের কণ্ঠস্বর, একটি অনুভূতি যা তাকে বলে দিচ্ছিল যে কখন থামতে হবে। 10-এর পর সে ডায়াল থামিয়ে দিল। তারপর সে সেটিকে বাম দিকে ঘোরাতে শুরু করল। 6 চক্কর পুরো করল এবং তারপর থেমে গেল। ডক্টর আশা দেখলেন যে মীরার চোখ তখনও বন্ধ ছিল, কিন্তু তার মুখ পুরোপুরি শান্ত ছিল, যেন সে কোনো ধ্যানে মগ্ন। রাজীব মালহোত্রা পেছনে দাঁড়িয়েছিলেন। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল, তার হাত মুষ্টিবদ্ধ ছিল এবং তার শ্বাস দ্রুত হচ্ছিল। তখনই মীরা ডায়ালটিকে আবার ডান দিকে ঘোরাল, ধীরে ধীরে, খুব সাবধানে, এবং তারপর একটি শব্দ এলো, একটি মৃদু ক্লিক, এতটাই মৃদু যে হয়তো শুধুমাত্র মীরা এবং সিন্দুকের সবথেকে কাছে দাঁড়িয়ে থাকা লোকেরাই শুনেছিল। মীরার চোখ খুলে গেল, তার চোখের মণি প্রসারিত হয়ে গিয়েছিল। এটা সেই একই শব্দ, সে ফিসফিস করল, যা আমি আমার স্বপ্নে শুনতাম। সে ডায়ালটিকে আরও একবার ঘোরাল, এখন 3 চক্কর বাম দিকে। ভিড় নিজের নিঃশ্বাস চেপে ধরেছিল। ঘরে শুধু ডায়াল ঘোরার শব্দ শোনা যাচ্ছিল, একটি মৃদু নিয়মিত যান্ত্রিক শব্দ যা প্রতিটি মানুষের হৃৎস্পন্দনের সাথে মিলে যাচ্ছিল। তখনই মীরা হঠাৎ থেমে গেল, তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। কি হলো মা? আশা জিজ্ঞেস করলেন। মীরা সিন্দুকের দরজায় নিজের কান পাতল। ভেতরে কিছু একটা নড়ছে, সে খুব মৃদু স্বরে বলল, যেন কোনো পুরনো মেশিন চলছে। রমেশ কাকাই মন দিয়ে শুনলেন। সত্যিই সিন্দুকের ভেতর থেকে এক হালকা ঘরঘরানি শব্দ আসছিল। রাজীব এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, কিন্তু ভিড় তাকে থামিয়ে দিল। না, মেয়েটিকে খুলতে দিন, লোকে চিৎকার করল। মীরা শেষবারের মতো ডায়ালটি ঘোরাল, মাত্র 2 চক্কর ডান দিকে, এবং তারপর একটি গভীর প্রতিধ্বনিত ক্লিক শব্দ পুরো হলে গুঞ্জরিত হল। সিন্দুকের ভেতর থেকে কিছু খোলার শব্দ এলো, যেন পুরনো মূর্ছে ধরা তালাগুলো ভেঙে যাচ্ছে। মীরা হ্যান্ডেলটি ধরল, তার হাত কাঁপছিল। ধীরে ধীরে সে হ্যান্ডেলটিকে নিচের দিকে চাপ দিল। আরও একটি ক্লিক, এবং তারপর সিন্দুকের দরজা সামান্য খুলে গেল। মাত্র 1 ইঞ্চি, কিন্তু এটি যথেষ্ট ছিল। 15 বছরে প্রথমবার সেই সিন্দুকের দরজা খুলে গিয়েছিল। ভেতর থেকে গল্পটি এখানে অসম্পূর্ণ রয়ে গেছে। পুরানি বাসি হাওয়া বাইরে বেরিয়ে এলো। কিছু লোক নিজেদের নাক ঢেকে নিল। মীরা দরজাটিকে আরও খোলার চেষ্টা করল, কিন্তু তখনই সে ভেতরে কিছু দেখতে পেল, একটি সাদা খাম যা দরজার ভেতরের পৃষ্ঠা আটকে ছিল। সেই খামটির ওপর পরিষ্কার অক্ষরে একটি নাম লেখা ছিল, আর সেই নামটি ছিল মীরা। মীরার শ্বাস থমকে গেল। তার হাত এত জোরে কাঁপছিল যে সে খামটি বের করতে পারছিল না। আশা তাকে সাহায্য করলেন এবং দুজনে মিলে খামটি বাইরে বের করলেন। ডক্টর আশার হাতে সেই খামটি কোনো বোমার থেকে কম বিপজ্জনক মনে হচ্ছিল না। রাজীব মালহোত্রা 1 পা পিছিয়ে গেলেন। তার মুখ এখন লাশের মতো সাদা হয়ে গিয়েছিল। না, না, তিনি বিড়বিড় করলেন,
কিন্তু কেউ তার কথা শুনছিল না। মীরা কাঁপানো হাতে খামটি খুলল। ভেতরে একটি ভাঁজ করা কাগজ ছিল, খুব পাতলা, প্রায় স্বচ্ছ। সে সেটি খুলল এবং পড়তে শুরু করল। কিন্তু প্রথম লাইনটি পড়তেই তার মুখ থেকে সমস্ত রং উড়ে গেল। মীরার হাতে সেই হলদেটে হয়ে যাওয়া কাগজটি হাওয়ায় কাঁপছিল। তাতে মাত্র একটি লাইন লেখা ছিল, কিন্তু সেই শব্দগুলো এতটাই ভারী ছিল যে মীরার মনে হলো যেন পুরো পৃথিবী তার কাঁধের উপর এসে পড়েছে। যখন তুমি সত্য জেনে যাবে তখন আমাকে ক্ষমা করে দিও। ব্যাস, এটুকুই। না কোনো স্বাক্ষর, না কোনো তারিখ, না কোনো নাম। মীরার চোখ দিয়ে জল বইতে লাগল, কিন্তু সেই অশ্রু ক্রোধের ছিল নাকি দুঃখের তা সে নিজেও জানত না। ডক্টর আশা নিজের চোখের জল আটকে তার কাঁধ ধরলেন। মীরা বেটি। কিন্তু মীরা নিজের মাথা নাড়ল। আমাকে পুরো সত্য জানতে হবে, সে দৃঢ়ভাবে বলল। তার গলায় এখন আর কোনো দুর্বলতা ছিল না, বরং এক জেদ ছিল। এমন এক জেদ যা কোনো 10 বছরের শিশুর মধ্যে নয়, বরং এমন কোনো ব্যক্তির মধ্যে থাকে যে অনেক কিছু হারিয়ে ফেলেছে। রাজীব মালহোত্রা এগিয়ে এলেন, তার হাত কাঁপছিল। আমাকে ওই চিঠিটা দাও, তিনি বললেন। ওটা তোমার জন্য নয়। কিন্তু ভিড় তাকে আটকে দিল। আপনি কি এটা ঠিক করার যে এটা কার জন্যে? এক বৃদ্ধা তীক্ষ্ণ স্বরে বললেন। রমেশ কাকা সিন্দুকের ভেতরে উঁকি দিলেন। এখানে আরও কিছু আছে, তিনি বললেন। অনেক কাগজপত্র, কিছু খাম আর একটি কৌটো। সুনিতা দেবী সাবধানে সিন্দুকের ভেতর থেকে একটি ধাতুর ছোট কৌটো বের করলেন। সেটি খুব পুরনো ছিল এবং তাতে মরচে ধরা ছিল। কৌটোয় কোনো তালা ছিল না, শুধু একটি খিল ছিল। যখন সুনিতা দেবী সেটি খুললেন তখন ভেতরে কিছু কাগজপত্র পাওয়া গেল, আর সবথেকে ওপরে ছিল একটি ছবি। ছবিতে এক সুন্দরী যুবতী মহিলা ছিলেন, হয়তো 25-26 বছর বয়স হবে। তার কোলে একটি নবজাতক শিশু ছিল। মহিলার চোখে গভীর দুঃখ ছিল, কিন্তু তার ঠোঁটে একটি হাসিও ছিল, সেই হাসি যা মায়েরা শুধু তাদের সন্তানদের জন্য জমিয়ে রাখেন। মীরা যখন সেই ছবিটি দেখল তখন তার পায়ের তলার মাটি সরে গেল। সেই মহিলা, তার চোখ, তার হাসি। মীরার মনে হলো যেন সে কোনো আয়নায় নিজেরই ভবিষ্যৎ দেখছে। আশা ছবিটিকে উল্টালেন। পেছনে লেখা ছিল অনন্যা এবং মীরা, প্রথম এবং শেষ দিন, 15 মে 2010। ঘরে এক সম্মিলিত দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। অনন্যা। মীরা নামটি বারবার উচ্চারণ করল, যেন তার জিভে সেই শব্দটি প্রথমবার এলো, কিন্তু একই সাথে খুব পুরনোও মনে হল। এটা কি আমার মা? সুনিতা দেবী মাথা নাড়লেন, তার চোখ দিয়ে জল বইছিল। হ্যাঁ মা, আমার এখন মনে পড়ছে। সেই মহিলাই তোমাকে এখানে রেখে গিয়েছিলেন, অনন্যা। তার নাম অনন্যা ছিল। রাজীব মালহোত্রার মুখ এখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তিনি মাটিতে বসে পড়লেন, নিজের মুখ 2 হাতে ঢেকে। কৌটোয় আরও নথিপত্র ছিল। প্রথম নথিটি একটি দত্তক নেওয়ার আবেদন ছিল, যাতে অনন্যার স্বাক্ষর ছিল। তাতে লেখা ছিল যে সে নিজের মেয়েকে কোনো ভালো পরিবারে দিতে চায়, কারণ সে নিজে তাকে লালন পালন করার মতো অবস্থায় নেই। কিন্তু সেই আবেদনের সাথে আরও একটি কাগজ আটকানো ছিল, একটি বাতিলকরণপত্র। তাতে লেখা ছিল যে দত্তক নেবার প্রক্রিয়া প্রশাসনিক কারণে বাতিল করে দেওয়া হয়েছে, এবং সেই বাতিলকরণপত্রের নিচে রাজীব মালহোত্রার স্বাক্ষর ছিল। আশার রাগ ফেটে পড়ল। আপনি এমন কেন করলেন? তিনি রাজীবের দিকে ঘুরে চিৎকার করে জিজ্ঞেস করলেন। একজন মা নিজের সন্তানের জন্য ভালো জীবন খুঁজছিলেন, আর আপনি তার রাস্তা কেন আটকালেন? রাজীব নিজের মাথা তুললেন। তার চোখ লাল ছিল, মুখ চোখের জলে ভেজা ছিল। তোমরা বুঝবে না, তিনি ভাঙা গলায় বললেন। এটা এতটা সহজ ছিল না। আমি বাঁচানোর চেষ্টা করছিলাম। কাকে বাঁচাচ্ছিলেন? রমেশ কাকা কড়া গলায় জিজ্ঞেস করলেন। নিজেকে, নিজের সম্মানকে, নিজের টাকাকে? রাজীব চুপ থাকলেন। কৌটোয় আরও একটি খাম ছিল, যার ওপর লাল সিলমোহর লাগানো ছিল। সুনিতা দেবী সেটি খোলার আগে সবার দিকে তাকালেন, যেন জিজ্ঞেস করছেন যে তারা কি সত্য জানার জন্য প্রস্তুত। মীরা মাথা নাড়ল। খুলুন, আমি সব কিছু জানতে চাই। খামের ভেতরে একটি চিকিৎসা রিপোর্ট ছিল। রিপোর্টটি অনন্যার ছিল, এপ্রিল 2010 তারিখের। রিপোর্টে লেখা ছিল যে অনন্যার একটি গম্ভীর অসুখ আছে এবং তার কাছে বেশি সময় নেই। ডাক্তাররা তাকে মাত্র 6 মাস থেকে 1 বছরের সময় দিয়েছিলেন। আশা রিপোর্টটি পড়লেন এবং তার মুখ আরও গম্ভীর হয়ে গেল। এর মানে অনন্যা জানত যে সে মীরাকে লালন পালন করতে পারবে না। তিনি বললেন তাই সে দত্তক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তারপর আরও একটি কাগজ পাওয়া গেল, একটি হাতে লেখা চিঠি, যা অনন্যা অনাথ আশ্রমের অধিকর্তাকে লিখেছিল। চিঠিতে সে মিনতি করেছিল যে তার মেয়েকে যেন কোনো ভালোবাসার পরিবারে দেওয়া হয়। সে এটাও লিখেছিল যে সে চায় না মীরা কখনো জানতে পারুক যে তার মা তাকে ছেড়ে চলে গিয়েছিল। সে চেয়েছিল মীরা যেন এটা ভাবে যে তাকে একটি নতুন ভালো পরিবার দত্তক নিয়েছে।
কিন্তু চিঠির শেষে অনন্যা একটি বিশেষ কথা লিখেছিল, যদি কখনো মীরা সত্য জানতে চায় তবে তাকে বলে দিও যে আমি তাকে শুধু ভালোই বেসেছি, আর যদি রাজীব মালহোত্রা এটি আটকানোর চেষ্টা করে তবে তাকে জিজ্ঞেস করো যে সে কি তার বোনকে ক্ষমা করেছে। এই শব্দগুলো পড়তেই পুরো হল আবার নিস্তব্ধতায় ডুবে গেল। সকলের দৃষ্টি রাজীবের দিকে ঘুরে গেল। বোন, আশা ধীরে ধীরে বললেন। রাজীবের মাথা ঝুঁকে গেল, তার কাঁধ কাঁপছিল, তিনি কাঁদছিলেন, এবং সেই কান্নায় শুধু দুঃখ ছিল না, বরং 15 বছরের অনুশোচনা, অপরাধবোধ আর লজ্জাও ছিল। মীরার হাত থেকে ছবিটি পড়ে গেল। সে মাটিতে পড়ে ছবিটির দিকে তাকিয়ে থাকল, অনন্যার দিকে, সেই মহিলার দিকে যে তার মা ছিল। আর এখন এই নতুন উন্মোচনের সাথে আরও একটি প্রশ্ন তার মাথায় খেলে গেল। রাজীব মালহোত্রার কান্নার শব্দ পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। এক সফল শক্তিশালী ব্যবসায়ী যে সবসময় দম্ভের সাথে চলত, এখন মাটিতে বসে নিজের মুখ দুহাতে লুকিয়ে কাঁদছিল। মীরা তার দিকে তাকিয়েছিল, তার চোখে প্রশ্ন ছিল, রাগ ছিল, আর এক অদ্ভুত দ্বিধা ছিল। যদি অনন্যা আপনার বোন ছিল, মীরা ধীরে ধীরে বলল, তার কণ্ঠস্বর কাঁপছিল, তার মানে আমি আপনার ভাই ছি। রাজীব মাথা নাড়লেন, কিন্তু তার মুখ দিয়ে কথা বেরোল না। রমেশ কাকা এগিয়ে এলেন, তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। এবং তারপরেও আপনি নিজের ভাইজিকে এই অবস্থায় থাকতে দিলেন, ধারাভির গলিতে দারিদ্র্যের মধ্যে, যখন আপনার কাছে এত টাকা ছিল, আপনার কাছে এত শক্তি ছিল। রাজীব নিজের মাথা তুললেন, তার মুখ চোখে জলে ভেজা ছিল। তোমরা বুঝবে না, তিনি বললেন, আমার পরিবারে, আমাদের সমাজে অনন্যা যা করেছিল। তিনি থেমে গভীর শ্বাস নিলেন। সে অবিবাহিত ছিল এবং একটি সন্তানের জন্ম দিয়েছিল। আমাদের পরিবারের জন্য এটি সহ্য করা অসম্ভব ছিল। ভিড়ের মধ্যে থেকে কিছু লোক ঘৃণায় মাথা নাড়ল। ডক্টর আশার মুখ রাগে থমথমে হয়ে গেল। তাহলে আপনি নিজের বোনকে ত্যাগ করলেন, তাকে তার সবথেকে দুর্বল সময়ে একা ছেড়ে দিলেন, যখন সে অসুস্থ ছিল, যখন তার সবথেকে বেশি আপনাকে প্রয়োজন ছিল। রাজীবের উকিল তাকে চুপ থাকার ইশারা করল, কিন্তু রাজীব উপেক্ষা করলেন। হয়তো 15 বছর পর তিনি অবশেষে সত্য বলার জন্য প্রস্তুত ছিলেন। আমার বাবা, আমার মা, তারা অনন্যাকে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যখন তারা জানতে পেরেছিলেন যে সে অন্তঃসত্ত্বা। রাজীব বললেন, আমি তখন খুব ছোট ছিলাম, মাত্র 19-20 বছর বয়স। আমি নিজের পরিবারের বিরুদ্ধে যেতে পারিনি, আমার মধ্যে সাহস ছিল না। সুনিতা দেবী সিন্দুক থেকে আরও একটি নথি বের করলেন। এটি একটি ব্যাংক স্টেটমেন্ট ছিল অনন্যার নামে। তাতে দেখানো হয়েছিল যে রাজীব নিয়মিতভাবে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছিলেন, প্রতি মাসে, গত 6 মাস পর্যন্ত, যতক্ষণ না মীরার জন্ম হয়েছিল। তাহলে আপনি তাকে টাকা পাঠিয়েছিলেন? আশা জিজ্ঞেস করলেন। হ্যাঁ, রাজীব উত্তর দিলেন। আমি অন্তত এটুকু তো করতে পারতাম। কিন্তু যখন সে আমাকে বলল যে সে মীরাকে দত্তক দেওয়াতে চায়, আমি ভয় পেয়ে গেলাম। যদি কেউ জানতে পারত যে মীরা আমাদের পরিবার থেকে এসেছে, তবে আপনার সম্মান ধুলোয় মিশে যেত, রমেশ কাকা ব্যঙ্গ করে বললেন। রাজীব কিছু বললেন না, তার নীরবতাই তার স্বীকৃতি ছিল। মীরা এখন পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিল, কিন্তু এবার সে বলতে শুরু করল। আপনি আমার মাকে একা মরতে দিলেন, সে বলল। তার গলায় কোনো চিৎকার ছিল না, বরং এক শীতল শান্ত নিরাশা ছিল। আপনি আমাকে একটি পরিবার থেকে, এক উন্নত জীবন থেকে বঞ্চিত রাখলেন, শুধুমাত্র এই জন্য যে আপনি নিজের পরিবারের মান রাখতে চেয়েছিলেন। সিন্ধুকে তখনও আরও কিছু নথি ছিল। আশা একটি খাম বের করলেন, যার উপর লেখা ছিল কেস 407B। সেটি খোলার পর ভেতরে একটি পুরো ফাইল পাওয়া গেল, মীরার দত্তক নেওয়া সংক্রান্ত সমস্ত কাগজপত্র। ফাইলে একটি দম্পতির নাম ছিল, অমিত এবং প্রিয়া শর্মা, যারা মীরাকে দত্তক নিতে চেয়েছিলেন। তাদের সমস্ত তথ্য ছিল, তাদের ঠিকানা, তাদের আর্থিক অবস্থা, সবকিছু। তারা এক ভালো মধ্যবিত্ত পরিবার ছিলেন, যাদের নিজের কোনো সন্তান ছিল না। এই লোকেরা আমাকে দত্তক নিতে চেয়েছিলেন? মীরা জিজ্ঞেস করল। সুনিতা দেবী মাথা নাড়লেন। হ্যাঁ মা, অনন্যা নিজেই এদের বেছে নিয়েছিল। তারা খুব ভালো মানুষ ছিলেন। কিন্তু তিনি ফাইলের পরের পাতা উল্টালেন। সেখানে একটি আধিকারিক চিঠি ছিল, যাতে লেখা ছিল যে দত্তক নেওয়ার প্রক্রিয়া প্রযুক্তিগত কারণে বাতিল করে দেওয়া হয়েছে, এবং সেই চিঠির নিচে আবার রাজীব মালহোত্রার স্বাক্ষর ছিল। আপনি এটা কিভাবে করলেন? আশা জিজ্ঞেস করলেন।
আপনি অনাথাশ্রমের সিদ্ধান্তে হস্তক্ষেপ কিভাবে করতে পারতেন? রাজীব একটি দীর্ঘশ্বাস নিলেন। আমার পরিবারের কাছে, আমাদের কাছে এই অনাথাশ্রমে, এই পুরো এলাকায় অনেক প্রভাব ছিল। আমি তৎকালীন অধিকর্তাকে, আমি তাকে টাকা দিয়েছিলাম, অনেক টাকা, আর তিনি তাই করেছিলেন যা আমি বলেছিলাম। ভিড়ের মধ্যে থেকে রাগের আওয়াজ আসতে লাগল। লজ্জা করে না নিজের ভাইজির সাথে এমন করতে? কিন্তু মীরা নিজের হাত তুলল। সবাইকে শান্ত করে সে জিজ্ঞেস করল, আমার মায়ের কি হয়েছিল? অনন্যার, আমার জন্মের পর তার কি হয়েছিল? রাজীবের চোখ দিয়ে আবার জল বইতে লাগল। সে 6 মাস পর্যন্ত লড়াই করেছিল, নিজের অসুখের সাথে, নিজের কষ্টের সাথে। আমি তাকে হাসপাতালে দেখতে গিয়েছিলাম, একবার, মাত্র একবার। সে খুব দুর্বল হয়ে গিয়েছিল, কিন্তু সে আমার কাছে কিছু চায়নি, শুধু একটি কথা বলেছিল, মীরাকে খুশি রেখো। মীরার হাঁটু দুর্বল হয়ে এলো, আশা তাকে সামলালেন। এবং আমি তাকে কথা দিয়েছিলাম, রাজীব আরও বললেন, আমি বলেছিলাম যে আমি মীরার খেয়াল রাখব। কিন্তু যখন সে মারা গেল, যখন সব শেষ হয়ে গেল, আমি ভয় পেয়ে গেলাম। আমার পরিবার যদি জানতে পারত, তবে আমার সব কিছু শেষ হয়ে যেত। তাই আমি এই সব নথিকে, এই সিন্ধুকে বন্ধ করে দিলাম, আর কখনো পেছনে ফিরে তাকাইনি। ফাইলে একটি শেষ খাম ছিল, যার ওপর লাল কালিতে লেখা ছিল, মীরার 16 বছর বয়স হলে খুলবে। আশা মীরার দিকে তাকালেন। মা, তুমি এখন মাত্র 10 বছরের, হয়তো এটা এখন খোলা উচিত নয়। কিন্তু মীরা নিজের হাত বাড়িয়ে দিল। না, আমাকে সবকিছু এখনই জানতে হবে, আমি আর অপেক্ষা করতে পারছি না। আশা ইতস্তত করে খামটি মীরাকে দিয়ে দিলেন। মীরা সেটি খুলল। ভেতর একটি ছোট নোট ছিল, অনন্যার হাতের লেখায়। নোটে লেখা ছিল, আমার প্রিয় মীরা, যদি তুমি এটা পড়ছ, তবে তার মানে রাজীব অবশেষে সত্য বলার সাহস করেছে। আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ছেড়ে যাইনি, আমি শুধু তোমাকে বাঁচাতে চেয়েছিলাম। তোমার আসল পরিবার মালহোত্রা, আর তোমার অধিকার আছে সেই সব জিনিসের ওপর যা রাজীবের কাছে আছে। মীরার হাতে সেই চিঠি কাঁপছিল। অনন্যার শব্দগুলো তার হৃদয়ে বিঁধছিল, প্রতিটি অক্ষর একটি ক্ষতের মতো। তোমার অধিকার আছে সেই সব জিনিসের ওপর যা রাজীবের কাছে আছে। এটি শুধু টাকা বা সম্পত্তির কথা ছিল না, এটি একজন মায়ের শেষ ইচ্ছা ছিল, একটি ন্যায়ের আর্জি ছিল, যা 15 বছর ধরে সেই লোহার সিন্ধুকে বন্দী ছিল। রাজীবের মুখ এখন ছাইয়ের মতো সাদা হয়ে গিয়েছিল। তিনি বুঝতে পেরেছিলেন যে এখন আর কোনো পথ নেই। সত্য সামনে চলে এসেছে, এবং তার সাথে তার সমস্ত লজ্জা, অপরাধ আর ভীরুতাও। ডক্টর আশা চিঠিটি আরও পড়লেন। তার কণ্ঠস্বর বুঝে আসছিল, রাজীব, যদি তুমি এটা পড়ছ, তবে আমি তোমার কাছে ক্ষমা চাইছি যে আমি তোমাকে এই বিপদে ফেলে দিয়েছিলাম। কিন্তু আমি তোমাকে এটাও বলতে চাই যে যা তুমি করলে, পরিবারের চাপে পড়ে, সমাজের ভয়ে, তা সঠিক ছিল না। মীরা নির্দোষ, সে আমাদের ভুলের সাজা হওয়া উচিত নয়। আমার শেষ ইচ্ছা যে তুমি তাকে নিজের পরিবারে গ্রহণ করো, তাকে সেই জীবন দাও যার সে যোগ্য। যদি তুমি তা না করো, তবে এই চিঠি আর এই সব নথি তোমার আসল রূপ পৃথিবীর সামনে নিয়ে আসবে। ঘরে নিস্তব্ধতা এতটাই গভীর ছিল যে বাইরে রাস্তায় গাড়ির শব্দও পরিষ্কার শোনা যাচ্ছিল। ভিড়ে দাঁড়িয়ে থাকা মানুষ একে অপরের দিকে তাকাচ্ছিল, বিস্ময় আর রাগে ভরা দৃষ্টি। রমেশ কাকা এগিয়ে গিয়ে রাজীবের সামনে দাঁড়িয়ে বললেন, তাহলে এটাই ছিল না? আপনি এই কারণে এই সিন্দুক খোলা আটকাতে চাইছিলেন, কারণ আপনার ভয় ছিল যে সত্য সামনে চলে আসবে। আপনার বোন মরার সময় আপনাকে একটি সুযোগ দিয়েছিলেন, কিন্তু আপনি সেটিও হারিয়ে দিলেন। রাজীবের উকিল তাকে চুপ থাকার সংকেত আবার দিল, কিন্তু রাজীব নিজের হাত নেড়ে তাকে থামিয়ে দিলেন। না, রাজীব বললেন, তার কণ্ঠস্বর ভেঙে পড়েছিল। এখন অনেক হয়েছে। আমি 15 বছর ধরে এই বোঝা বইছি। প্রতি রাতে আমি অনন্যার কণ্ঠস্বর শুনতে পাই। প্রতি সকালে যখন আমি আয়নায় নিজের মুখ দেখি, তখন আমার নিজের ওপর ঘৃণা হয়। তিনি মীরার দিকে তাকালেন। তার চোখে অসীম দুঃখ আর অনুশোচনা ছিল। মীরা বেটি, আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি জানি আমার ক্ষমা যথেষ্ট নয়। আমি তোমার মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি তোমার সাথে বিশ্বাসঘাতকতা করেছি। আমি নিজের সাথেও বিশ্বাসঘাতকতা করেছি। মীরা তার দিকে তাকিয়েছিল। তার মুখে কোনো ভাব ছিল না, না রাগ, না দুঃখ, শুধু এক শূন্যতা। আপনি বলছেন যে আপনি প্রতি রাতে আমার মায়ের কণ্ঠস্বর শুনতে পান? মীরা ধীরে ধীরে বলল। তাহলে আপনি কি কখনো ভেবেছেন যে আমি কি শুনতে পাই? আমি প্রতি রাতে স্বপ্নে
এক মহিলাকে কাঁদতে শুনি। এখন আমি জানি যে সে আমার মা ছিল, অনন্যা, যে আমার থেকে আলাদা হওয়ার ব্যথায় কাঁদছিল। সিন্ধুকে এখন মাত্র একটি শেষ খাম বাকি ছিল। সুনিতা দেবী সেটি সাবধানে বের করলেন। এই খামটি বাকিদের থেকে আলাদা ছিল। এর উপর একটি মোহর লাগানো ছিল, একটি আইনি নথির মোহর। যখন সেটি খোলা হল, তখন ভেতর থেকে একটি উইল বেরোল। উইলটি অনন্যার ছিল, যা সে তার মৃত্যুর ঠিক 1 সপ্তাহ আগে লিখেছিল। উইলে পরিষ্কার লেখা ছিল, আমি অনন্যা মালহোত্রা নিজের পূর্ণ সজ্ঞানে এই উইল লিখছি। আমার কাছে কোনো সম্পত্তি নেই, কিন্তু আমার বাবার সম্পত্তিতে আমারও অংশ আছে। একটি অংশ যা আমার থেকে জোর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল যখন আমাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আমি চাই আমার সেই অংশ আমার মেয়ে মীরা পাক, এবং যদি আমার ভাই রাজীব মালহোত্রা এই কথা মানতে অস্বীকার করে, তবে এই নথি আইনিভাবে বলবৎ হবে। আশার শ্বাস থমকে গেল। এটি শুধু একটি আবেগগত বিষয় ছিল না, এটি একটি আইনি অধিকারের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। রাজীবের উকিলের মুখ একদম শক্ত হয়ে গেল। সে এগিয়ে এলো এবং উইলটি দেখার চেষ্টা করল। এই উইল আইনিভাবে বৈধ হতে পারে না, সে বলল। এতে সাক্ষীদের স্বাক্ষর নেই। কিন্তু তখনই সিন্ধুকের নিচের স্তর থেকে আরও একটি কাগজ পড়ল। সেটি একটি নোটারির শংসাপত্র ছিল, যা প্রমাণ করছিল যে এই উইল 2 জন সাক্ষীর সামনে লেখা এবং স্বাক্ষরিত করা হয়েছিল। আর সেই 2 জন সাক্ষীর মধ্যে একজনের নাম ছিল রমেশ প্রসাদ কাকা। সকলের দৃষ্টি রমেশ কাকার দিকে ঘুরে গেল। রমেশ কাকা মাথা নাড়লেন, তার চোখে জল ছিল। হ্যাঁ, তিনি বললেন, আমি সেখানে ছিলাম। অনন্যা আমাকে ডেকেছিল হাসপাতালে। তার শেষ দিনগুলোতে সে আমাকে বলেছিল যে যদি কখনো সময় আসে তবে আমি যেন সাক্ষ্য দিই। সে আমাকে এইসব নথি সিন্ধুকে রাখার জন্য বলেছিল। সে জানত যে রাজীব কখনো এই সিন্ধুক খুলবেন না ভয়ে, কিন্তু তার এটাও বিশ্বাস ছিল যে একদিন সত্য সামনে আসবে। মীরা এখন কাঁদছিল, কিন্তু তার কান্না নিঃশব্দ ছিল। সে তার মায়ের ছবিটিকে বুকে জড়িয়ে দাঁড়িয়েছিল। আশা তাকে জড়িয়ে ধরলেন, তার চুলে হাত বুলিয়ে দিতে লাগলেন। রাজীব এখন পুরোপুরি ভেঙে পড়েছিলেন। তিনি মেঝেতে বসে কাঁদছিলেন, নিজের মাথা নিজের হাতে লুকিয়ে। আমি এক কাপুরুষ ছিলাম, তিনি বললেন। আমি নিজের বোনকে বাঁচাতে পারিনি, এবং আমি নিজের ভাইঝিকে সারা জীবনের জন্য এক দরিদ্র যন্ত্রণাদায়ক জীবনে ঠেলে দিয়েছিলাম। তখনই ভিড়ের মধ্য থেকে একটি আওয়াজ এলো, এখন কি হয়? মীরা কি তা লথিকার কাবে? পুলিশ আধিকারিক এগিয়ে এলেন। এই মামলা এখন আদালতে যাবে, কিন্তু এই নথিগুলো দেখে আমার মনে হয় মীরার দাবি খুব শক্তিশালী। মীরা হঠাৎ বলতে শুরু করল, আমার টাকা চাই না, সে বলল। তার গলায় এক অদ্ভুত দৃঢ়তা ছিল। আমাকে শুধু এটা জানতে হয়েছিল যে আমি কে। আমাকে এটা জানতে হয়েছিল যে আমার মা আমাকে ভালোবাসতেন কিনা। আর এখন আমি জানি অনন্যা আমাকে ভালোবেসেছিলেন। তিনি নিজের শেষ দিনগুলোতেও আমার কথা ভেবেছিলেন। ব্যাস, এটাই যথেষ্ট। আশা অবাক হয়ে তার দিকে তাকালেন। কিন্তু মা, এটা তোমার অধিকার। তোমার মা এটা তোমার জন্য রেখে গেছেন। না, মীরা বলল, মা এটা এই কারণে করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন আমি যেন এক ভালো জীবন পাই। কিন্তু ভালো জীবন শুধু টাকা দিয়ে পাওয়া যায় না। আমার কাছে কাকিমা আছেন, আমার কাছে এই অনাথাশ্রম আছে, আমার কাছে আপনারা সবাই আছেন। এটাই আমার পরিবার। ঘরে এক সম্মিলিত দীর্ঘশ্বাসের শব্দ শোনা গেল। কিন্তু তখনই মীরা সিন্ধুকের দিকে তাকাল। কিন্তু একটি জিনিস আছে যা আমি চাই, সে বলল। এই অনাথ আশ্রমকে বাঁচানো হোক। এই জায়গাতেই আমার মা আমাকে ছেড়ে দিয়েছিলেন আশার সাথে। এই জায়গাটি নষ্ট হওয়া উচিত নয়। রাজীব নিজের মাথা তুললেন। তার চোখে এখন এক নতুন উজ্জ্বলতা ছিল। হয়তো 15 বছরে প্রথমবার তিনি কিছু সঠিক করার সুযোগ পেয়েছিলেন। আমি এই অনাথ আশ্রমকে বাঁচাব, রাজীব বললেন। না, আমি এর থেকেও বেশি কিছু করব। আমি একে এক আধুনিক সুসজ্জিত কেন্দ্র বানাবো অনন্যার নামে। তখনই সিন্ধুকের সব থেকে পেছন থেকে একটি শেষ খাম পড়ল। একটি খাম যা কেউ এখন পর্যন্ত দেখেনি। সেই শেষ খামটি বাকি সবার থেকে আলাদা ছিল, ছোট, পাতলা, আর তার ওপর মাত্র একটি শব্দ লেখা ছিল, ক্ষমা। মীরা সেটি তুলল। তার হাত এখন আর কাঁপছিল না।
15 বছরের রহস্য উন্মোচিত হয়ে গিয়েছিল, কিন্তু এই শেষ বার্তাটি অন্য কিছু বলতে চাইছিল, যা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ছিল। খামটি খুলতেই ভেতর থেকে একটি ছোট কাগজ বেরোল, যাতে অনন্যার দুর্বল টলমলে হাতের লেখায় কিছু পংক্তি লেখা ছিল। মীরা জোরে পড়তে শুরু করল, তার কণ্ঠস্বর পুরো হলে প্রতিধ্বনিত হচ্ছিল। আমার প্রিয় মীরা, যখন তুমি এটা পড়বে তখন আমি এই পৃথিবীতে থাকব না, কিন্তু আমি চাই তুমি জানো যে আমি তোমাকে ছেড়ে দিইনি। আমি তোমাকে বাঁচিয়েছি। আমি এক ভেঙে পড়া পরিবারের মেয়ে ছিলাম, যে সমাজের ভয়ে বাঁচছিল, কিন্তু তুমি আলাদা। তোমার মধ্যে শক্তি আছে, সাহস আছে। তুমি সেই জিনিসটিকে ভাঙতে পারো যা আমাদের পরিবার তৈরি করেছে, ঘৃণার সেই দেয়াল, লজ্জার সেই পর্দা। রাজীবকে ক্ষমা করে দিও। সে দুর্বল ছিল, ভীত ছিল, কিন্তু খারাপ নয়। প্রত্যেকের দ্বিতীয় সুযোগ পাওয়া উচিত। আর হ্যাঁ, সেই ব্যক্তিকেও ক্ষমা করে দিও যে আমাকে তোমার জন্য ছেড়ে দিয়েছিল। সেও ভীত ছিল। ভালোবাসা সবসময় যথেষ্ট হয় না যখন সমাজ এতটা নিষ্ঠুর হয়, কিন্তু ক্ষমা হলো সেই জিনিস যা তোমাকে মুক্ত করবে। আমি তোমাকে ভালোবাসি, সব সময় করব। তোমার মা, অনন্যা। মীরার গালে জল বইছিল, কিন্তু এবার সেগুলো দুঃখের অশ্রু ছিল না, সেগুলো মুক্তির অশ্রু ছিল। 15 বছরের বোঝা যা তার মা বয়েছিলেন, তা এখন হালকা হচ্ছিল। ঘরে সবাই কাঁদছিল, সুনিতা দেবী, রমেশ কাকা, ডক্টর আশা, এমনকি ভিড়ে দাঁড়িয়ে থাকা অচেনা লোকেরাও। রাজীব মালহোত্রা এখন মেঝেতে হাঁটু কেড়ে বসেছিলেন, নিজের হাত জোর করে নিজের ভাইজির কাছে ক্ষমা চাইছিলেন। মীরা চিঠিটি নিজের বুকে জড়িয়ে ধরল, নিজের চোখ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। যখন সে চোখ খুলল তখন তাতে এক নতুন পরিপক্কতা ছিল, এক নতুন উদ্দেশ্য ছিল। চাচাজি, মীরা রাজীবকে সম্বোধন করল। এটি প্রথমবার যখন সে তাকে এই নামে ডাকল। আমি আপনাকে ক্ষমা করছি। মা বলেছেন যে ক্ষমা আমাকে মুক্ত করবে, তাই আমি এই বোঝা বইতে চাই না। কিন্তু মনে রাখবেন, ক্ষমার মানে এই নয় যে যা হয়েছে তা সঠিক ছিল। এর মানে শুধু এই যে আমি নিজের হৃদয়কে ঘৃণা দিয়ে ভরতে চাই না। রাজীব নিজের মাথা তুললেন। তার মুখে বিশ্বাস হচ্ছিল না যে এত ছোট একটি শিশু এত বড় কথা কিভাবে বলতে পারে। মীরা বেটি, তার কণ্ঠস্বর ভেঙে আসছিল। আমি তোমার ঋণী যা তুমি আমাকে দিলে। এই ক্ষমা, এটি আমি কখনো শোধ করতে পারব না। ডক্টর আশা এগিয়ে এলেন, মীরার হাত ধরে। তোমার মা তোমাকে নিয়ে গর্বিত হতেন মীরা, তিনি বললেন। তুমি আজ সেই শিক্ষা দিয়েছ যা আমরা বড়রা ভুলে গিয়েছিলাম। ক্ষমা করা দুর্বলতা নয়, বরং সবথেকে বড় শক্তি। রাজীব দাঁড়ালেন, নিজের চোখের জল মুছতে মুছতে। মীরা, আমি কথা দিচ্ছি, তিনি বললেন। এখন তার গলায় দৃঢ়তা ছিল। এই অনাথাশ্রম যে আমি শুধু বাঁচাব না, বরং একে অনন্যা মেমোরিয়াল চিলড্রেন সেন্টার বানাবো। এখানে প্রতিটি শিশু সেই ভালোবাসা আর সুরক্ষা পাবে যা আমি নিজের বোন আর নিজের ভাইজিকে দিতে পারিনি। আর তোমার শিক্ষা, তোমার ভবিষ্যৎ, আমি এর দায়িত্ব নেব। না এই কারণে যে এটি আমার কর্তব্য, বরং এই কারণ আমি নিজের ভুলগুলো সংশোধন করতে চাই। ভিড়ের মধ্যে থেকে হাততালি বাজতে লাগল। লোক একে অপরকে জড়িয়ে ধরছিল, খুশি আর স্বস্তির জল ফেলছিল। রমেশ কাকা মীরাকে জড়িয়ে ধরলেন। তোমার মা ঠিকই বলতেন, তোমার মধ্যে বিশেষ কিছু আছে মা। তুমি আজ আমাদের সবাইকে এক শিক্ষা দিলে। সুনিতা দেবী ঘোষণা করলেন, আজ থেকে এই অনাথাশ্রম শুধু শিশুদের বাড়ি থাকবে না, বরং এটি আশার কেন্দ্র হবে। প্রতিটি সেই শিশুর জন্য যে নিজের পরিচয় খুঁজছে, প্রতিটি সেই ব্যক্তির জন্য যে ক্ষমা চায়। কয়েক সপ্তাহ পর অনাথাশ্রমে বড় পরিবর্তন হতে লাগল। রাজীব নিজের কথা রাখলেন। বাড়ির মেরামত হল, নতুন ঘর তৈরি হল, শিশুদের জন্য পড়াশোনার সুযোগ সুবিধা এলো। কিন্তু সবথেকে বড় পরিবর্তন ছিল প্রধান হলে, যেখানে সেই সিন্দুকটি দাঁড়িয়েছিল। এখন সেখানে অনন্যার একটি সুন্দর ছবি লাগানো হয়েছিল। তার নিচে লেখা ছিল, অনন্যা মালহোত্রা, একজন মা যিনি ভালোবাসাকে হার মানতে দেননি। আর সেই সিন্দুকটি সরিয়ে ফেলা হয়নি, বরং সেটিকে একটি স্মারক হিসেবে রাখা হয়েছিল, এক কথা মনে করিয়ে দেওয়ার জন্য যে সত্য যতই দেরিতে আসুক না কেন, তা আসে অবশ্যই। মীরা এখনও ধারাভিতে তার কাকিমা কমলা দেবীর সাথে থাকত। সে রাজীবের বাড়িতে যেতে অস্বীকার করেছিল। এটা আমার বাড়ি, সে বলেছিল, এটাই আমার পরিচয়। কিন্তু রাজীব নিয়মিতভাবে তার সাথে দেখা করতে আসতেন, তার পড়াশোনার খেয়াল রাখতেন, এবং ধীরে ধীরে, খুব ধীরে ধীরে একটি সম্পর্ক তৈরি হচ্ছিল, চাচা আর ভাইঝের, যা ক্ষমা আর সময়ের ভিতের ওপর তৈরি হচ্ছিল। ডক্টর আশা মীরার অভিভাবক হয়ে গেলেন, সব সময় তার পাশে থাকলেন। তোমার মাকে আমি তোমার মধ্যে দেখতে পাচ্ছি, আশা প্রায়ই বলতেন, সেই একই দৃঢ়তা, সেই একই করুণা।
এক বিকেলে যখন সূর্য ডুবছিল এবং অনাথাশ্রমের ছাদ সোনালি আলোয় স্নান করছিল, মীরা সেই সিন্দুকের পাশে দাঁড়িয়েছিল। সে নিজের হাত সেটির শীতল পৃষ্ঠের ওপর রাখল, সেই একই হাত যার তালুতে সেই চিহ্নটি ছিল, সেই একই চিহ্ন যা তাকে তার পরিচয়ের সাথে যুক্ত করত। ধন্যবাদ মা, সে ধীরে ধীরে বলল। আপনি আমাকে শুধু জীবন দেননি, আপনি আমাকে এটা শিখিয়েছেন যে আসল শক্তি ভালোবাসায় আছে, ক্ষমায় আছে আর নিজেকে জানার মধ্যে আছে। সিন্দুকটি এখন খালি ছিল, কিন্তু সেটি তার কাজ করে দিয়েছিল। 15 বছর ধরে সেটি একটি রহস্যকে, একটি সত্যকে, একজন মায়ের ভালোবাসাকে সুরক্ষিত রেখেছিল। আর যখন সময় এলো, সেটি সেই সব কিছু সঠিক ব্যক্তির হাতে তুলে দিল। মীরা নিজের চোখ বন্ধ করল এবং দীর্ঘশ্বাস নিল। সে এখন আর সেই শব্দ শুনতে পেত না, সেই ধাতু ঘষার শব্দ, সেই ক্লিক শব্দ, কারণ এখন তার আর সেটির প্রয়োজন ছিল না। সে তার উত্তর পেয়ে গিয়েছিল। সে জেনে গিয়েছিল যে সে কে, আর সবথেকে গুরুত্বপূর্ণ, সে শিখে নিয়েছিল যে ভাগ্য আমাদের ডাকে না, বরং আমরা নিজেরা নিজের ভাগ্যকে ডাকি, আমাদের সাহস দিয়ে, আমাদের ক্ষমা দিয়ে আর আমাদের ভালোবাসা দিয়ে। সেই সিন্দুক এখন শুধু লোহার একটি কৌটো ছিল না, সেটি একটি শিক্ষা ছিল, একটি বার্তা ছিল যে কোনো রহস্যই এতটা গভীর হয় না যা সত্য খুলতে পারে না, আর কোনো যন্ত্রণাই এতটা বড় হয় না যা ক্ষমা ভরিয়ে দিতে পারে না।